নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের আমরা সবাই একটি অ্যাপার্টমেন্টের নাম। লেখক বিকাশ দে মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে 1956। প্রথম প্রকাশিত গল্প 1989 ইংলিশ লিটল ম্যাগি। উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা, কলকাতা, দিল্লি, মুম্বাই এইসব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনো পর্যন্ত 175। নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত 9টি। গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন। পেশায় উনি একজন আসাম পিডব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের আমরা সবাই একটি অ্যাপার্টমেন্টের নাম। তো চলুন শোনা যাক। নিজেদের ফ্ল্যাটের ব্যালকনিতে সুকান্তবাবু দাঁড়িয়ে আছেন বিষণ্ণ মনে। কয়েক মাস ধরে গ্রামের সেই পুরনো বাড়িটার কথা সুকান্তবাবুর ভীষণ মনে হচ্ছে। বাড়ি শব্দটার মধ্যে কেমন যেন একটা গন্ধ জড়িয়ে থাকে, যা শুধুই স্মৃতিমাখা, সুখের আবার দুঃখেরও। বাড়িটা বেশ কয়েকটা ঘর, পেছনে বিশাল পুকুর, আম কাঁঠালের গাছ, সামনে বিরাট উঠোন, দুই দিকে ফুল গাছের বাগান, বাড়ির চাল টিনের। উঠোনে পা দিলেই মাথার ওপর অসীম নীল আকাশের সামিয়ানা। এইরকমই একটা বাড়িতে বড় হয়েছে সুকান্ত বাবু, যার ছবি এখনো তার মনের ক্যানভাসে স্পষ্ট ভাসছে। যদিও প্রায় 30 বছর হয়ে গেল সুকান্ত বাবুর বাড়ি ছাড়ার। সেই যে চাকরি পেয়ে গ্রাম ছেড়ে তিনি এসেছিলেন, তারপর দীর্ঘদিন শহরের একটা হাই স্কুলে শিক্ষকতা করে বছর 4 আগে রিটায়ার করেছে। রিটায়ার করার বেশ কয়েক বছর আগে থেকে শিউলি বলতেন, কি গো, বাড়ি কবে বানাবে? সুকান্ত বাবু টেনে টেনে বলতেন, বানাবো। একদিন শিউলি বললেন, আর কবে বাড়ি বানাবে? বিরক্ত সুকান্ত বাবু বললেন, যদি বানাতে নাই পারি তবে গ্রামের বাড়িতেই আমরা চলে যাব। উত্তেজিত হয়ে শিউলি বললেন, তা কি করে সম্ভব? মেয়ের পড়াশোনার কি হবে? একটু থেমে শিউলি গজ গজ করতে লাগলেন, পড়াশোনার কি আর শেষ আছে? আজকাল গান সেলাই না জানলেও চলে, কিন্তু কম্পিউটার না শিখলে কেমন যেন বেমানান লাগে। গ্রামে ফিরে যাওয়ার কথা শুনলেই শিউলি কথাটা মেনে নিতে পারেন না। আর একদিন শিউলি সুকান্ত বাবুর উদ্দেশ্যে বললেন, গ্রামে আর আগে সেই পরিবেশ নেই। তোমার খুড়তুতো ভাই বোনেরা এখন সেই গ্রামে নেই। শহরে এতদিন থাকার পর গ্রামে গিয়ে এখন থাকতে ভালো লাগবে। এছাড়া ডাক্তার, ফার্মেসি অভাব তো আছে। সবচেয়ে বড় কথা, আমার চাকরি যতদিন আছে ততদিন এখান ছেড়ে কোনো অবস্থাতেই চলে যেতে পারবো না। সুকান্ত বাবু বললেন, এখনই যাবার কথা আমি বলছি না। তবে কি এতদিন ভাড়া ঘরেই থাকতে হবে? আশ্চর্য। সুকান্ত বাবু কোনো উত্তর দিলেন না। আসলে উত্তর দেবার মতো কিছু নেই বলেই তিনি চুপ মেরে গেলেন। কিছুদিন পর পর বাসা পাল্টে ভাড়াটে বাসায় থাকতে কার ভালো লাগে? তবুও কয়েক বছর এক বাসায় থাকা যায়, যদি মালিক ভালো হয়। যদিও মালিক পক্ষদের কাছ থেকে শোনা যায় ঘর ভাড়া দেওয়া মহা ঝামেলা, এর চেয়ে বরং খালি পড়ে থাকা অনেক ভালো। সুকান্ত বাবু মনে করেন মালিক এবং ভাড়াটে উভয়ে ভালো মানুষ হতে হবে।
একে অপরের পরিপূরক। একজন অন্যরকম হলে যত সব গন্ডগোল। সুকান্ত বাবুর রিটায়ার করার দিন যতই ঘনিয়ে আসছে, ঘরে অশান্তি ততই বাড়ছে। একদিন শিউলি জানিয়েই দিল, রোজ একই ব্যাপার নিয়ে কথা বলতে পারে একদম ভালো লাগে না। আজ অফিসে দেবযানী বলেছে ওরা একটা ফ্ল্যাট বুক করেছে, এখনো দুটো ফ্ল্যাট খালি আছে। আমি দেবযানীকে বলেছি প্রমোটারের সাথে কথা বলে আমার জন্য একটা ফ্ল্যাট রাখতে। তোমাকে ব্যাপারটা জানিয়ে ভাবছি 2-4 দিনের মধ্যেই বুক করব। একশ্বাসে কথাগুলো বলে শিউলি থামল। সুকান্ত বাবু আটকে উঠলেন। কলকাতার শিবালিক অ্যাপার্টমেন্টের কথা মনে আছে? অসম এমনিতেই তেলের ওপর ভাসছে, ভূমিকম্প প্রবণ অঞ্চল। কিছুক্ষণ পর সুকান্ত বাবু বললেন, ফ্ল্যাটে থাকতে তোমার ভালো লাগবে? শিউলি বললেন, কেন খারাপ লাগবে? ফ্ল্যাট তো পায়রার খোপ। তুমি কি চিল নাকি যে খোলা আকাশে দিগন্ত থেকে দিগন্তে সৎভাবে ঘুরে বেড়াবে? বাড়ির স্বাদই আলাদা। ফ্ল্যাট কিনলে শহরের কেন্দ্রস্থলে থাকা যাবে, মাটি কিনে বাড়ি বানাতে হলে আমাদের যা বুড়দ, শহর ছাড়িয়ে অনেক দূরে যেতে হবে। অসুবিধে কিসের? বড় শহরের যানজট ও শব্দ দূষণ থেকে বাঁচা যাবে। তোমাকে নিয়ে মুশকিল, একটু প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করো। বোঝো না, দূরে চলে গেলে যে কোনো কাজে শহরের কেন্দ্রস্থলে আসতে যাওয়া আসা একটা খরচ আছে না? এছাড়া বাস ধরতে, রিক্সা, অটো পেতে কত ঝক্কি। আবার আমাদের তো নিজস্ব গাড়ি নেই। এইটুকু সুখে থাকতে হলে আমাদের ফ্ল্যাটে কিনতে হবে অবশ্যই। অপরিচিতদের সাথে একই ছাদের নিচে থাকতে কি ভালো লাগবে? শিউলি যুক্তি খাড়া করতে বলল, একসাথে থাকতে থাকতে অপরিচিতরাই একদিন পরিচিত হয়ে যাবে, ঘনিষ্ঠ হয়ে যাবে। এছাড়া দেবযানী ওরা আছে না, বাড়ি বানালে চোর ডাকাত অসুখ বিসুখ কত যন্ত্রণা। ফ্ল্যাটে অত জনবল, অনেক অ্যাপার্টমেন্টে গার্ড রাখার ব্যবস্থা আছে। মেয়ের বিয়ে দেওয়ার পর আমরা শুধু বুড়ো বুড়ি থাকবো। ভেবে দেখো, নিরাপত্তার খাতিরে আমাদের ফ্ল্যাট কেনাই উচিত। আজকালকার খাস খবর হচ্ছে মানুষ চরম নিরাপত্তাহীন। এটা তো তুমি অস্বীকার করতে পারো না। শিউলির চাপে পড়ে সুকান্ত বাবু অবশেষে আমরা সবাই 3 রুমের একটা ফ্ল্যাট বুক করলেন। প্রায় 7 বছর হয়ে গেল সুকান্ত বাবুরা এই নতুন ফ্ল্যাটে এসেছেন। ওরা যখন এসেছিলেন তখন সুদীপ্তা বিএসসি পড়ত। ফ্ল্যাটে আসার পর তাদের ভালোই লাগছিল। মালিকের কড়া শাসন নেই, জলের কষ্ট নেই, স্বাধীনভাবে থাকা যায়, একদম বিন্দাস। তাদের ফ্ল্যাট 3rd ফ্লোরে। শিউলির ইচ্ছে ছিল দেবযানীর পাশের ফ্ল্যাটটাই নেবে, 2nd ফ্লোরে। একই ফ্লোরে পাশাপাশি থাকার সুবিধে অনেক। নতুন পরিবেশে তো কাউকে চেনে না, কিন্তু দেবযানীর পাশের ফ্ল্যাটটা না পাওয়ায় 3rd ফ্লোরে নিতে হলো। নতুন পরিবেশে আসার পর অনেকের সঙ্গে পরিচয় হলো। অ্যাপার্টমেন্টটি বেশ জমজমাট। আমরা সবাই নামটা সার্থক। কয়েক মাস যেতে না যেতে দেবযানীর স্বামী প্রমোশন পেয়ে হঠাৎ বদলি হয়ে কলকাতায় চলে গেলেন। প্রায় বছর খানেক ধরে চেষ্টা করার পর দেবযানীও কলকাতায় ট্রান্সফার নেওয়ায় ফ্ল্যাটটা ওরা বিক্রি করে চলে গেল। দেবযানীরা চলে যাবার পর সুকান্ত বাবু কেমন যেন একা একা মনে হতে লাগলো। দেবযানীর স্বামী বেশ মিশুকে মানুষ ছিলেন। এত খারাপ হয়তো লাগতো না যদি সুকান্ত বাবুর পাশের ফ্ল্যাট দুটির সঙ্গে তেমন গভীর সম্পর্ক থাকতো। তাদের ডান দিকের ফ্ল্যাটে এক অবাঙালি ভদ্রলোক থাকে সপরিবারে। মানুষ হিসেবে ওরা খারাপ নন, কিন্তু সুকান্ত বাবু প্রাণ খুলে ওদের সঙ্গে আড্ডা মারতে পারেন না। ওরা তামিল হওয়ায়।
বাদিকের ফ্ল্যাটে এক শিক্ষক থাকেন, অবিবাহিত, ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করেন। সারাদিন স্কুল ও টিউশন নিয়ে ব্যস্ত থাকে। অপ্রয়োজনে ওর সঙ্গে কথাই হয় না। সুকান্ত বাবুর মনে হয় এর চেয়ে গ্রামের বাড়ি অনেক ভালো। বাড়িতে থাকলে আর কিছু না হোক সামনের উঠোনে চলাফেরা করা যায়, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া যায়। ফ্ল্যাটে এই মহা যন্ত্রণা। নিজ নিজ ঘরে বিচ্ছিন্ন দ্বীপের মতো নির্বাসিত জীবন কাটানো। দেবযানীর চলে যাওয়ার সবচেয়ে বেশি আঘাত পেয়েছিল শিউলি। আগে অফিস থেকে এসে প্রায় প্রতিদিনই সন্ধ্যের পর শিউলি দেবযানীর ফ্ল্যাটে চলে যেতেন। কোনোদিন না গেলে দেবযানী আসতেন শিউলির ফ্ল্যাটে। মুখার্জি কাপলকে শিউলির বেশ ভালো লাগে, যদিও ওরা সমবয়সী নয়, কিন্তু তাদের নাগাল পাওয়াই মুশকিল। নবদম্পতি। কোথায় সে সারাদিন টো টো করে তা শুধু তারাই জানে। আজ গেলাম তো কাল হোটেলে ডিনার পার্টি, আবার পরশু স্যাটারডে মিট, তারপর আবার বিউটি কন্টেস্ট। ফ্ল্যাটে বিচিত্র সব চিত্র, কেউ কারো ধার ধারে না। নিজের ফ্ল্যাটে সবাই যেন নিজেকে সুখী সম্রাজ্ঞী মনে করে। একদিন শিউলি বলে, ফ্ল্যাটে দেখি মহা মুশকিল। সুকান্ত বাবু জিজ্ঞাসা দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন। শিউলি বললেন, আমার দুটো ক্লিপ কে যেন চুরি করে নিয়ে গেছে। সুকান্ত বাবু বললেন, ড্রেসিং টেবিলের ওপরে অনেক ক্লিপ পড়ে আছে। আহা, চুলের নয় গো, চুলের নয়, আমি কাপড় মেলে দেবার ক্লিপের কথা বলছি। একটু থেমে শিউলি বলেন, আমি যে ভীষণ সুন্দর এক ডজন ক্লিপ কিনেছিলাম না, তোমার মনে আছে? আমার এসব মনে থাকে না। রাগত সুরে শিউলি বলল, তুমি এইরকমই, যাকগে, দুটো ক্লিপ পাচ্ছি না। সুকান্ত বাবু বলেন, কে তোমার ক্লিপ চুরি করতে ঘরে আসবে? হ্যাঁ, ঘরে নয় গো, ঘরে নয়, ওপরে ছাদে কাপড় মেলে ক্লিপ দুটো লাগিয়েছিলাম, এখন গিয়ে দেখি একটাও নেই, দুটো ক্লিপ। ইস! শিউলিকে থামিয়ে সুকান্ত বাবু বলেন, কি আর করা যাবে, ফ্ল্যাটে অনেক কটা যৌথ পরিবারের মতো থাকলে অসুবিধা কিছু সহ্য করতে হবে, কিন্তু এটাও তো সত্যি সুবিধাও অনেক আছে। এখানে একটা কথা বলা যাক, এই ছোট শহরে ফ্ল্যাট কালচার এসেছে বেশি বছর হয়নি। আর একদিন শিউলি বলেন, জানো কি কাণ্ড, বিকেলে কাপড় তুলতে ছাদে গিয়ে দেখি তোমার মেয়ে সৌমিত্রের সঙ্গে জমিয়ে গল্প করছে। দেখে আমার রাগ ও অস্বস্তি যা হচ্ছিল, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে পারলাম না। আর একদিন দেখেছি ওরা সিঁড়িতে অন্ধকারের মধ্যে কি যেন ফিস ফিস করছে। আসলে দেখতে নিরীহ মনে হলেও সৌমিত্র ছেলেটা মোটেই ভালো নয়, আমার অমর মেয়েটাকে সরল পেয়ে নষ্ট করে দিচ্ছে। সুকান্ত বাবু বললেন, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। তুমি এসব ব্যাপারকে তুচ্ছ করে দেখো, এই জন্য তোমার সাথে কথা বলে সুখ নেই। সৌমিত্র ছেলেটা কিন্তু ভালো, রবীন্দ্রসঙ্গীতের গলাটা দারুণ। তাহলে সৌমিত্রের জন্য এত যদি দরদ, তবে বেকার ছেলেকে মেয়ে জামাই করে ঘরে তুলে নাও, রবীন্দ্রসঙ্গীত শুনবে। শিউলি খেপে গেছেন বুঝে সুকান্ত বাবু কথা বাড়ালেন না। কয়েকদিন পরই শিউলি সুকান্ত বাবুকে বললেন, ভাবছি কাজের মেয়েটাকে ছাড়িয়ে দেব। সুকান্ত বাবু বলেন, এত ভালো মেয়েকে হঠাৎ কেন ছাড়িয়ে দেবে? সেদিন আমায় বলছিল ফোর্থ ফ্লোরে একটা ফ্ল্যাটে সে কাজ দিয়েছে। আগে শুধু আমাদের ফার্স্ট ফ্লোরে কাজ করতো, এখন মোট 3টে ফ্ল্যাটে কাজ দিয়েছে। এতে সংসারের প্রাইভেসি নষ্ট হয়ে যায়। ফ্ল্যাটে থাকলে, পার্ট টাইমার রাখলে এসব তোয়াক্কা করলে চলবে না। কেন চলবে না? আমি মনে মনে অন্য মেয়ে লোক খুঁজছি।
সুকান্ত বাবু কিছু বললেন না। প্রায় প্রতিটা অ্যাপার্টমেন্টে কয়েকটা বখাটে ছেলে থাকে, যারা নিজেরাই দায়িত্ব নেয় সেই অ্যাপার্টমেন্ট দেখাশোনার। বিশেষত মেয়েদের নিরাপত্তার ভার তারা স্বেচ্ছায় কাঁধে নেয়। সবসময় তারা কমপ্লেক্সের সামনে ঘুরঘুর করে গোয়েন্দা কুকুরের মতো। আমরা সবাই অ্যাপার্টমেন্টও এই ব্যাপারে ব্যতিক্রম নয়। সুকান্ত বাবু ফ্ল্যাটে আসার দুদিন পরে একদিন প্রধান গেটের মুখে একটা ছেলে সুকান্ত বাবুকে বলল, কি দাদা, এবারে নতুন এসেছেন? কোনো চিন্তা করবে না, অসুবিধা হলেই বলবেন, দেখে নেব। সঙ্গে জিন্স প্যান্ট পরা ছেলেটা বলল, আপনার মেয়ে টিউটরের বাসায় যেতে পারমানেন্ট রিক্সার দরকার হলে বলবেন, ব্যবস্থা করে দেবো। প্রথম জন আবার বলল, বাইরে কোনো অসুবিধা হলে বলে দেবেন, আপনার সাথে রাহুসরি আছে, দেখবেন কেউ কিছু বলতে সাহস পাবে না। এপারে আমাদের রাহুসরি নামের সবাই চেনে, একদম উড়িয়ে দেব। তারপর থেকে ছেলে দুটি সুকান্ত বাবুকে খুব খাতির করে, অযাচিত ভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে। সুকান্ত বাবু সবই বোঝেন, তাদের মেয়ে এখন বড় হয়েছে, সাহায্যের হাত এইরকম অনেকেই বাড়াবে, অনেকেই তাদের ঘনিষ্ঠ হতে চাইবে। কিন্তু এইসব এমনই একটা ব্যাপার যা বুঝলেও প্রতিবাদ করা যায় না। এর মধ্যে শিউলি রিটায়ার করেছে, সুকান্ত বাবু আগেই রিটায়ার করেছে। একদিন শিউলি সুকান্ত বাবুকে বললেন, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে, তাকে এখনো পর্যন্ত পাত্রস্থ করতে পারলাম না। সুকান্ত বাবু বললেন, চেষ্টা তো করছি, দেখা যাক কি হয়, সবই ভাগ্য, যখন যা হবার তা এমনিতেই হবে। শিউলি রাগ চেপে রাখতে না পেরে বলল, নিষ্কর্মরা এরকম কথা বলে, ভাগ্যের উপর তারা বড় বেশি নির্ভরশীল, আমি এসব মানি না। বিতর্কে না গিয়ে সুকান্ত বাবুর সংক্ষিপ্ত উত্তর, হতে পারে। একসময় 7 দিনের মধ্যে সুদীপ তার বিয়ে স্থির হয়ে গেল। ছেলে সুকান্ত বাবুর গ্রামের স্কুলে শিক্ষকতা করে, এমএসসি পাস। মেয়ের বিয়ে দেওয়ার পর সুকান্ত বাবু ও শিউলির সময় যেন কাটতেই চায় না। ফ্ল্যাটের ভেতরে বন্দি বুড়ো বুড়ির শ্বাস প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম। যদিও এই অ্যাপার্টমেন্টে অনেকে দিব্যি আরামে আছে। একটু সুখের সন্ধানে শিউলি ফ্ল্যাট কিনেছিলেন, কিন্তু এখন তার মনে হচ্ছে ফ্ল্যাট থেকে পালাতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচে। অ্যাপার্টমেন্টটির নাম আমরা সবাই না হয়ে আমরা একা হওয়া উচিত ছিল। একদিন শিউলি সুকান্ত বাবুকে বললেন, এখানে থাকতে আর ভালো লাগছে না, ফ্ল্যাট বিক্রি করে চলো গ্রামের বাড়িতেই চলে যায়, মেয়েকেও কাছে পাবো, আমাদের ছেলে থাকলে হয়তো অন্যরকম ভাবা যেত। সুকান্ত বাবু বলেন, শুনেছি সুদীপ তার বর বেটার চাকরির জন্য চেষ্টা করছে, বেটার চাকরি পেয়ে ওরা যদি আবার কোথাও চলে যায়, এছাড়া এখন গ্রামের বাড়িতে ফেরা সম্ভব নয়। শিউলি জিজ্ঞাসা করলেন, কেন? মাটি দীর্ঘদিন ধরে কারোর তত্ত্বাবধানে না থাকলে লোভী মানুষেরা তা লুটে পুটে খেয়ে শেষ করে দেয়। আমাদের গ্রামের বাড়িটার অবস্থাও এখন শেষ হয়ে গেছে। আগে ভাড়াটে ছিল, কয়েক বছর ধরে তাও নেই। শিউলি নিজেও বুঝতে পারছে এখন গ্রামে ফেরা আর সম্ভব নয়। একবার সামনের দিকে এগিয়ে গেলে পেছন ফিরে তাকানো অনেকের পক্ষে সম্ভব হয় না। ইদানিং তিনি এটাও মেনে নিয়েছেন, যে কোনো ব্যাপারে ভাগ্যের কিছুটা সহায়তা না পেলে শুধু চেষ্টা করে তা কতটুকুই বা পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই জানাবেন।
আর কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি দুঃখিত। প্রচন্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, তো রেকর্ডিং করতে একটু অসুবিধা হচ্ছে। যারা শুনবেন তারা একটু মনোযোগ দিয়ে গল্পটা শুনুন, আশা করছি ভালো লাগবে। আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য অনুরোধ রইল। আর গল্পগুলি আপনারা আপনাদের কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছেও শেয়ার করবেন, যাতে তারা তাদের অবসর সময়ে এত সুন্দর সুন্দর গল্পগুলি শুনতে পারে।